শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে মনে হয় গত ক্লাস থেকে একটু ক্লিয়ার মনে হবে। তোমরা যারা এখনো অনলাইনে আসো নাই, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা সবাই দ্রুত অনলাইনে আসো। এবং তোমরা অনেকেই হোমওয়ার্ক পাঠিয়েছো, আবার কিন্তু অনেকে কিন্তু হোমওয়ার্ক এখনো কিন্তু আমি পাইনি। আবার অনেকে কিন্তু আমি গত ক্লাসের মধ্যে কিন্তু পেয়ে গেছি হোমওয়ার্কগুলো। যারা আমাকে সাথে সাথে ওই দিনে হোমওয়ার্ক দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমাদের মধ্যে স্পিড যে এখনো আছে সেটা বোঝা গেছে। তো এখন আজকের আমরা গত ক্লাসে আমরা পরিসংখ্যানের প্রাথমিক আলোচনাগুলো করেছিলাম। তারপর পরিসংখ্যানের প্রাথমিক আলোচনাগুলোর মধ্যে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এছাড়া আরো বাকি সংজ্ঞাগুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা বোর্ডে বসে আমি আগে থেকে একটু ইনকোয়ারি রাখছি, আমরা আজকে প্রচুরক শিখবো, মধ্যক শিখবো, এছাড়া আরো আমরা জানি পরিসংখ্যানের ছক কাগজের যে ব্যাপারগুলো, স্পেশালি আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা, এই তথ্যগুলো আছে। আমরা ওই তথ্যগুলো ধারাবাহিকভাবে শিখবো। অনলাইনে সবাই আসার জন্য বেশ করে অনুরোধ করছি। এখনো হয়তো কয়েকজন আসছো। এখন সম্ভবত অনলাইনে আসছো সাইমন হোসেন, ইলমি এবং আকবর হোসেন, বাকিরা সবাই আসো। আজকে আমাদের আলোচনা শুরু করি। উপরে একটা উদ্দীপক দেওয়া আছে, প্রশ্নতে বলা আছে গণসংখ্যা নিবেশনের সারণী থেকে প্রচুরক নির্ণয় করব। নিচে একটি গণসংখ্যা নিবেশনের সারণী দেওয়া আছে, আমরা এখান থেকে প্রচুরক নির্ণয় করব। যেমন এখানে শ্রেণী দেওয়া আছে 11 থেকে 20, 21 থেকে 30, তারপর এখানে 31 থেকে 40, 41 থেকে 50, গণসংখ্যা 4, 16, 20, 25। আমরা নিশ্চিত করে বলতে পারি যে প্রতিনিয়ত প্রতি বছরই এই নিশ্চিত মধ্য বা প্রচুরক এগুলো আসবেই, গ্যারান্টি করা। তো জিনিসগুলো কিন্তু অত্যন্ত সিম্পল। আমরা সিস্টেমটা যদি একটু ভালোভাবে জানি তাইলে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হবে না। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা অনলাইনে আসছো তোমরা কমেন্ট করো, মানে দেখতে পাচ্ছ কিনা বা কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করো। সমস্যা না থাকলেও কোনো কিছু একটা কমেন্ট করো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কারা কারা আজকে ক্লাসগুলো দেখছো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50। আর এখানে গণসংখ্যা 4, 16, 20 এবং 25। তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা? 25। গণসংখ্যা সর্বোচ্চ এখানে 25। তাহলে এখানে গণসংখ্যা সর্বাধিক 25 বার আছে, মানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে এখানে 25। আমরা জানি যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক সবচেয়ে বেশি বার আছে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা বলতে পারি 41 থেকে 50 শ্রেণীতে প্রচুরক বিদ্যমান। 41 থেকে 50 যে শ্রেণীটা, এই শ্রেণীর মধ্যেই প্রচুরক আছে। আমরা এটা অ্যানসার হয়ে গেলাম। আর এবার আমরা L = 41, আমরা L এর ইন্ট্রোডিউসটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 41। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস করতে হবে। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস করতে হবে। তো তাহলে F1 = লিখতে পারি আমরা 25 - 20 = 5। আর F2 = আমরা লিখতে পারি 25 - 0। কেন? কারণ 25 এর পরে কোনো সংখ্যা নাই, কোনো ঘর নাই। যেহেতু 25 এর পরে এখানে কোনো সংখ্যা নাই, তার মানে এখানে গণসংখ্যাটা আমরা শূন্য ধরে নিতে পারবো।
আর যদি 25টা মাঝামাঝি থাকতো তাহলে তো আমাদের সমস্যা ছিল না, আমরা ইজিলি বের করতে পারতাম। আর এই জন্য এটা একটু ব্যতিক্রম, 25-এর পরে যেহেতু কোনো সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা f2টা বের করতে হলে 25 - 0 লিখব, তাহলে f2 = 25। এবার আমরা প্রচুরকের যে সূত্রটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, L + f1 / f1 + f2 × h, প্রচুরক নির্ণয় করার সূত্রটা। এবার L, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 41, 41 প্লাস f1, f1 এর মান হচ্ছে 5, আবার f1 এর মান 5 আর f2 এর মান হচ্ছে 25। দেন 41 এর 41 5 দ্বারা 10 কে গুণ করলে 5 10 50, 25 এর 5 হচ্ছে 30। তারপরে এই লাইন থেকে আমরা এদিকে আসবো, 41 ঠিক আছে, আর এখানে 50 কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে এটা আসে 1.67। 1.67 এর সাথে যদি 41 আমরা যোগ করি তাহলে এটা আসে 42.67। তাহলে প্রচুরকের সিস্টেমটা এরকম, যখন এরকম শ্রেণী দেওয়া থাকবে, গণসংখ্যা নিবেশনের সারণী যখন দেওয়া থাকবে, ওই গণসংখ্যা নিবেশনের সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হলে এই একটাই সিস্টেম। এবং এখানে স্পেশালি ব্যাপার হচ্ছে কিছু প্রশ্ন এই ছক না দিলেও চলবে, ছক তো দরকার নেই, ছক প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, এই এতটুকু অংশের প্রশ্নতে থাকবে। সো আমরা এখানে এটা না করলেও হবে, আমাদের সরাসরি আমরা এখান থেকে কাজ করলেও হবে। তাহলে আমাদের এই প্রচুরক বের করতে আমাদের সর্বোচ্চ 2-3 মিনিট সময় লাগবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের বই থেকে যত ধরনের প্রচুরক আছে, যত উদ্দীপক আছে, সকল নিয়মগুলো ভালোভাবে রপ্ত করবা। আশা করি প্রচুরক তোমরা পেরে যাবা, প্রচুরক কোনো সমস্যা নেই। আর তোমরা তো যারা দশম শ্রেণীতে যারা আছো, তোমরা তো আগেই প্রচুরক করেছো। বিশেষ করে যারা নবম শ্রেণীতে আছো তারা হয়তো অনেকেই করেছো বা অনেকে হয়তো মনে নাই, তোমরা আবার একটু রিভিউ করলে ইনশাআল্লাহ এটা পারবা। আর যারা লাইভে আসো নাই বা আসতে সমস্যা, তোমরা পরবর্তীতে রেকর্ডিংটা দেখে নিবা, ওখানে রেকর্ডিং থাকবে, তোমরা আবার এখান থেকে তথ্যগুলো দেখতে পারবা। আচ্ছা, তাহলে আমরা প্রচুরক আজকে শেষ করলাম। আজকে আমরা আবার একটা প্রচুরকের পরে আমরা একটা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করতে হলে আমরা একটা মধ্যক নির্ণয় করব। মধ্যকের মধ্যে শ্রেণী, গণসংখ্যা, আমরা যে কোনো একটা শ্রেণী ব্যক্তি নিই, যেমন 30 থেকে 35, 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, তারপর এখানে আমরা ইচ্ছা করলে আরেকটা নিতে পারি, 53, 54 থেকে 59, 60 থেকে 65। আমরা বড় সময় দিতে পারি 3 10। আচ্ছা, তোমরা একটু বুঝে নাও, আমি একটু মুখে বলছি। এখানে শ্রেণী দেওয়া আছে 30 থেকে 35, 36 থেকে 41,
42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59 এবং 60 থেকে 65, 60 থেকে 65। আর গণসংখ্যা হচ্ছে 3, 10, 18, 25, 8 এবং 16। আমরা এখান থেকে কি বের করব? মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার জন্য এখানে প্রথমত আমরা দেখব এখানে যে ঘরগুলো আছে, এখানে আমাদের একটা নতুন ঘর লাগবে। মধ্যক নির্ণয় করলে আমাদের একটা ঘর বের করতে হবে, নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যকের জন্য লাগবে একটা ঘর করতে হবে, ঘরটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমরা কাজ করি ক্রমযোজিত গণসংখ্যাটা এখানে বের করে ফেলি। আমি প্রশ্নের মধ্যে সরাসরি ক্রমযোজিত গণসংখ্যাটা অ্যাড করে দিচ্ছি। তোমরা এটা আলাদাভাবে ছক করে লম্বালম্বি করে কলাম করে করতে পারো আর কি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা 3, 10, 13, 13, 18, 31, 56, 64, 70। আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারি। যেমন এই 3 এর 3 ঠিক থাকবে, 3 এ 10 এ যোগ করলে 13, 13, 18 যোগ করলে 31, 31 আর 25 যোগ করলে 56, 56, 8 এ যোগ করলে 64, 64, 6 এ যোগ করলে 70। তাহলে আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই, মধ্যক নির্ণয় করার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা এই ঘরটা বাধ্যতামূলক লাগবে, করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য আমাদের মধ্যক নির্ণয় করার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ঘরটা বাধ্যতামূলক লাগবে। তাহলে আর আমরা সবাই ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে গণসংখ্যাগুলো পর পর ক্রমান্বয়ে যোগ করার পর যে সংখ্যাগুলো আমরা পাবো। যেমন আমরা এখানে 3 এর 3 পেয়েছি, 3 এর সাথে 10 যোগ করে 13 পেয়েছি, 13, 18, 31, 31 এ 25 এ যোগ করলে হচ্ছে 56, 56 এবং 8 এ যোগ করলে হচ্ছে 64, এবং 64 এবং 6 এ যোগ করলে যোগফল হচ্ছে 70। তাহলে এখানে n ইকুয়াল টু কত? এখানে n ইকুয়াল টু 70। এখানে n ইকুয়াল টু 70। তাহলে মোট গণসংখ্যা হচ্ছে 70। সুতরাং n/2 ইকুয়াল টু 70/2, 70/2 ইকুয়াল টু হচ্ছে 35। মধ্যক মধ্যক 35তম পদ, যার অবস্থান, তাহলে 35তম পদ যার অবস্থান 48 থেকে 53 শ্রেণী, 48 থেকে 53, 48 থেকে 53 শ্রেণীতে। এখানে ব্যাপারটা আমরা একটু দেখব। যেমন প্রথম ঘরে 3 আছে, তারপর আছে 13, তারপর আছে 31। তাহলে 31 এর পরে তো 35, 31 এর পরে হচ্ছে 35। তাহলে 35 তো অবশ্যই এখানেই আছে। এই 56 এই ঘরের মধ্যে, এই ঘরটার মধ্যেই আছে এই 35তম পদের অবস্থান, 48 থেকে 53। তার মানে 35 এই ঘরে আছে। এই ঘরে শুধু 35 না, এই ঘরে 32 থেকে 56 পর্যন্ত, 32 থেকে 56 পর্যন্ত সকল সংখ্যার অবস্থান হচ্ছে এই ঘরের মধ্যে। আচ্ছা, এবার এততে আছে। এবার আমরা একটু ইন্ট্রোডিউস গুলো দিয়ে দিব এখানে। যেমন এল এর মান কত হবে? তোমরা তো কমেন্ট করো, এল এর মান কত হবে দেখবো আমরা। তোমরা কয়েকজন কমেন্ট করো। তাহলে এখানে এল এর মান হবে কত? 48। ওকে, গুড। এল এর মান 48। এরপরে এফসি এর মান, এফসি এর মান কত? 31। এফএম এর মান 25। এইচ এর মান 6। অর্থাৎ এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা পড়েছি, এল প্লাস n/2 মাইনাস এফসি ইনটু এইচ বাই এফএম। এখানে আমরা
এল এর মান হবে 48, এফসি মান হবে 31। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর, এফসি এর মানটা হবে 31 পূর্ববর্তী, অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক আছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে এফসি দ্বারা প্রকাশ করা হয়। খুব খেয়াল রাখতে হবে এফসি ব্যাপারটা, অনেক কিন্তু এটা আমরা মিসিং করি। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফসি, যেটার মান হচ্ছে 31। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 25, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25, এই যে 25। ওকে, আর এখানে এইচ শ্রেণীব্যাপ্তি 6। শ্রেণীব্যাপ্তিটা আমরা অনেকে ভুল করি, আমাদের মনে হয় যে 30 থেকে 35 সংখ্যা হচ্ছে 5, কিন্তু আমরা যদি ঠিকভাবে কাউন্ট করি 30 সহ কাউন্ট করতে হবে। 30, 31, 32, 33, 34, 35, তার মানে 6। এই জন্য আর দেখবো যে আমরা পরের সংখ্যাটা আবার স্টার্ট হচ্ছে 36 থেকে, তার মানে এখানে 35 পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে। তার মানে এখানে এইচ শ্রেণীব্যাপ্তি, এটার মান হচ্ছে কত? 6। তাহলে আমরা মধ্যক নির্ণয় করার জন্য আমরা যে উপাত্তগুলো, সকল উপাত্তগুলো আমরা পেয়ে গেলাম। এবার এই উপাত্তগুলো সম্বন্ধে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখবো, ও সূত্রের মধ্যে আমরা এখানে যে ভ্যালুগুলো পেয়েছি ওগুলো সাবমিট করব। দেন সুতরাং মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইনটু H বাই FM। তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা আমরা লিখেছি, আচ্ছা। তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে L প্লাস n/2 মাইনাস FC ইনটু H বাই FM। তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হলে তোমরা কিন্তু কমেন্ট করবা, সমস্যা নেই, পাশাপাশি সাথে সাথে কমেন্ট করতে পারো। তো এবার আমরা মান বসাই দিব। আমরা L এর মান পেয়েছি 48 প্লাস n/2 এর মান পেয়েছি 35 মাইনাস FC মান পেয়েছি 31 ইনটু H এর মান হচ্ছে 6 আর F এর মান হচ্ছে 25। 48 প্লাস 35 থেকে 31 বাদ দিলে 4, তার মানে 4 ইনটু 6/25। 48 প্লাস 24/25, আমরা 24/25 কে সরাসরি 24 ভাগ 25, এটা হচ্ছে 0.96। 25.96, দুঃখিত, 48.96। আমি একটু আরেকবার বলি, তোমরা একটু মিলিয়ে নাও। প্রথমে প্রশ্ন এটা, শ্রেণী দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, ক্রমযোজিত গণসংখ্যা আমাদেরকে বের করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য আমরা গণসংখ্যা প্রথমে 3 এর সাথে 10 যোগ করলে 13, 18 যোগ করলে হচ্ছে 31, আর 25 যোগ করলে 56, 8 যোগ করলে 64, 6 যোগ করলে 70। তার মানে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা অথবা মোট গণসংখ্যা কিন্তু আমরা 70 পেয়েছি। তাহলে এখানে n = 70 মোট গণসংখ্যা, উপরে গণসংখ্যা সবগুলো যোগ করলে কিন্তু 70 আসবে, আর ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ পদটাও কিন্তু 70 আসবে। তার মানে আমরা অ্যানসার হতে পারবো যে ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ পদটা যা আসবে, আর এখানে গণসংখ্যাটাও সেম, মানে সর্বশেষ গণসংখ্যার সমষ্টিটাও কিন্তু তাই আসবে। তাহলে n/2 = 70/2 = 35। মধ্যকের ক্ষেত্রে n/2 তম পদই হচ্ছে মধ্যক শ্রেণী বের করতে হলে আমাদেরকে n/2 তম পদের মানটা আগে বের করতে হবে। তার মানে n/2 = 70/2 = 35, মধ্যক 35 তম পদ, যার অবস্থান 48 থেকে 53 শ্রেণীতে। আমরা দেখলাম এখানে 3 আছে, এখানে 13 আছে, এখানে 31 আছে, এখানে 56 আছে। তার মানে এখানে এই ঘরে কত আছে?
35তম পদের অবস্থান এই ঘরের মধ্যে, কারণ এই ঘরের মূল সিচুয়েশনটা হচ্ছে মূল 32 থেকে 56 পর্যন্ত, তার মানে এই ঘরটার মধ্যে 35 আছে, এই ঘরের ভিতরেই 35 আছে। তো দেন তাহলে আমরা এই বরাবর যে শ্রেণীটা, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, আর এই বরাবর যে গণসংখ্যাটা 25 সেটা হচ্ছে এফএম এর মান, পেয়ে গেলাম। তারপরে এখানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এর মান পেয়ে গেলাম। এবার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটাকে এফসি দ্বারা প্রকাশ করা হয়। আমরা খুব খেয়াল রাখবো কথাটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে এফসি দ্বারা প্রকাশ করা হবে। তাহলে পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা লিখতে পারি L equal to 48, FC equal to 31, FM equal to 25, H equal to 6. তো দেন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, মধ্যক ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস FC ইনটু H বাই FM। তাহলে L এর মান হচ্ছে 48, n/2 ইকুয়াল টু 35, FC ইকুয়াল টু 31 এবং H এর মান হচ্ছে 6 এবং F এর মান হচ্ছে 25। দেন 48 ঠিক আছে, এখানে 35 থেকে 31 বাদ দিলে এখানে 4 ইনটু 6/25 48, 4 into 6 হচ্ছে 24 into 25, 24 কে 25 দ্বারা ভাগ করলে 0.96, 0.96 সাথে 48 যোগ করলে 48.96। আশা করি তোমরা মধ্যক বুঝতে পেরেছো। আমার ক্লাসটা যারা লাইভে আছো, আমার ধারণা আমি এখানে প্রত্যেকটা টপিক কিন্তু আলাদাভাবে আলোচনা করেছি, কিভাবে প্রচুরক নির্ণয় করতে হবে এবং কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে, এই টপিকগুলো কিন্তু আমি আলোচনা করেছি। আমার মনে হয় তোমরা যদি খাতা কলম নিয়ে যারা বসছো, গুড তথ্যগুলো যদি লিখে নাও বেটার হবে আর কি। এরপর তোমরা দেখো, কমেন্ট করো, কারো কোনো সমস্যা হলে কমেন্ট করো, সমস্যা না থাকলে একটু কমেন্টে হাই হ্যালো লেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের উপস্থিতিটা। তাহলে আমরা আরেকটু জিনিস আলোচনা করব, যেহেতু আমাদের গড়, সংক্ষিপ্ত বিবৃতি গড়, মধ্যক এবং প্রচুরক হয়ে গেছে। দেন আমাদের এই চ্যাপ্টারের বাকি আছে স্পেশালি আমরা আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা, এই তথ্যগুলো আমি একটু আলোচনা করব। আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, আমি জাস্ট সিস্টেমগুলো বলে দিব, তোমরা বাসায় নিজেরা করে ফেলতে পারবা। ওকে, দেন আমরা চলে যাই আমাদের নেক্সট স্টেপে। আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা, এই তিনটা তথ্য নিয়ে নিয়ে আলোচনা করব। এখানে সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা যেমন 1 নাম্বার আয়তলেখ, 2 নাম্বার গণসংখ্যা বহুভুজ, উপরে যে সারণীটা দেওয়া আছে এই সারণী থেকে আমরা আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করব। প্রথমত একটু আয়তলেখটা নিয়ে আলোচনা করি। আয়তলেখ,
ওকে, ধন্যবাদ। আজকে সম্ভবত অনেকেই খুব ভালো দেখতে পাচ্ছ। এরপরে কোনো সমস্যা থাকলে আমি ইনশাল্লাহ সমাধান করব। আমরা পরিসংখ্যান আলোচনার পরে আরো আমাদের বইয়ের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আছে আমরা ওদিকে যাবো। যেহেতু চ্যাপ্টারটা একটু সহজ, তোমরা সবাই একটু ভালো বুঝবা, দেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যে চ্যাপ্টারগুলো আমাদের বাকি আছে ওই চ্যাপ্টারগুলো আমরা সমাধান করবো। তোমরা কাজ করবা ইয়াতে, তোমাদের যারা স্পেশালি ফয়জুন্নেসা বা জিলা স্কুল বা মডার্ন যারা 9 বা ক্লাস 10 এ আছো, তোমরা তোমাদের সিলেবাসগুলো আমাকে একটু সময় সুযোগে পাঠিয়ে দিও। মেসেঞ্জারে পাঠিয়ে দিলে হবে। সিলেবাসগুলো একটু স্ক্রিনশট নিয়ে জেনারেল ম্যাথ এবং হ্যান্ডবুক পাঠিয়ে দিলে আমি একটু কম্বাইনলি কোন চ্যাপ্টারগুলো আলোচনা করা যায় আমি তোমাদের সাথে শেয়ার করে ওই চ্যাপ্টারগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা অনেকে দেরিতে আসছো, এই টাইমে আসা আসলে দরকার। একটু সময়টা মনে রাখবা, দিনের বেলায় একটু পজিটিভ। আমরা ঠিক এই সময়টাতে ক্লাস নেব রবি, মঙ্গল, বৃহস্পতি এই 4টায়। আর যাদের একটু সমস্যা থাকবে পরে হয়তো তোমরা রেকর্ডিংটা দেখে নিলেও তোমরা বুঝবা। আচ্ছা, আয়তলেখ আয়তলেখ বের করার জন্য আমরা প্রথমত এখানে শ্রেণী থাকবে, তারপরে শ্রেণীর পরে আমি ঘরগুলো কি কি লাগবে, যেমন প্রথমে শ্রেণী, এরপরে অবিচ্ছিন্ন, শ্রেণীসীমা, তারপরে গণসংখ্যা। যেমন এখানে 30 থেকে 35, আমি কয়েকটা ঘর উল্লেখ করি, সিস্টেমটা জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করছি তোমাদের সাথে। 30 থেকে 35, 36 থেকে 41, তারপর হচ্ছে 42 থেকে 47, 48 থেকে 53। এই ঘরগুলো যে আমি নিই, এখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা আমরা জানি 30 থেকে 0.5 কমবে। যেমন এটাকে লিখতে পারি আমি 29.5 থেকে 35.5, তারপর 35.5 থেকে 41.5, 41.5 থেকে 47.5, 47.5 থেকে 53.5। আর গণসংখ্যা ঠিক থাকবে, যেমন এটাতে 3, এটাতে 10, এটাতে 18, এটাতে 25। আটচল্লিশ থেকে 53, তারপরে আমরা 54 থেকে 59, 54 থেকে 59 ইত্যাদি। জাস্ট আমি 2-3টা ঘর উল্লেখ করলে তোমরা বাকিগুলো এই সিকোয়েন্স মেইনটেইন করে তোমরা বাকি সবগুলো কাজ করতে পারো। এবার আমরা মূল ছক কাগজে চলে যাই। ছক কাগজের কাজটা কিভাবে হবে? আয়তলেখ অঙ্কনের জন্য প্রথমে শ্রেণী, তারপরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তারপরে গণসংখ্যা। এবার আমরা ছক কাগজ যদি নেই, x y x ডট y ডট, আমরা x অক্ষে নিব অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর y অক্ষে নিব আমরা গণসংখ্যা। তোমরা সবাই বিষয়গুলো অবগত আছো, আমি জাস্ট তোমাদের একটু রিমাইন্ড করাচ্ছি। স্পেশালি 8 থেকে কিন্তু আমরা আয়তলেখ করে আসছি, ক্লাস 8 এ আমরা আয়তলেখ শিখে ফেলছি। তো জাস্ট সিস্টেমগুলো আমরা একটু দেখব। যেমন এখানে স্টার্টিং আমরা আয়তলেখ যে সংখ্যাগুলো নিছিলাম, অবিচ্ছিন্ন শ্রেণী হিসেবে নিছিলাম 29.5। তাহলে আমরা প্রথমে এরকম ভাঙা চিহ্ন দিয়ে বোঝাবো যে বাকি সবগুলো সংখ্যা এভাবে আছে। তারপরে এখানে আমরা 29.5, তারপরে 35.5, 41.5, 47.5, এভাবে আমরা সবগুলো সংখ্যা নিচে অবিচ্ছিন্ন শ্রেণী হিসেবে লিখব। আর উপরে গণসংখ্যা, যেমন প্রথমটার জন্য গণসংখ্যা হচ্ছে 3, যেমন এখানে যদি আমরা 5 ধরি, 5, 10, 15, 20 এরকম করে ধরলে
29.5 এর জন্য গণসংখ্যা 3, 35.5 এর জন্য গণসংখ্যা হবে 10, 5, 10, 15, 20, 25। 41.5 এর জন্য গণসংখ্যা হবে 18, 18 হলে আনুমানিক এখানে, তারপরে 25, 25 এখানে, তারপরে 47.5 এর পরে এটা হবে 53.5, এটার জন্য 8। জাস্ট এইভাবে কাজগুলো আমরা করে নিব। এবার আগে কলাম আঁকবো, এটার সাথে যোগ করব, এই বিন্দুটার সাথে যোগ করব, এটার সাথে যোগ করব, এটার সাথে যোগ করব, এটার সাথে যোগ করব। আমরা এই ধারাবাহিকতা মেনটেন করে আমরা আয়তলেখা করতে পারবো। তোমরা আরো সুন্দর করে ছক কাগজে পুরোটা গ্রাফ করবা। কারো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আমার সাথে পরবর্তীতে তোমরা কমেন্ট বা শেয়ার আমাকে শেয়ার করো। শেয়ার করলে আমি তোমাদেরকে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে আশা করি সবাই আয়তলেখা বুঝে গেছো, ঠিক আছে? আর আয়তলেখার ক্ষেত্রে লেখাগুলো তো আমরা লিখবো। লেখাগুলোর ব্যাখ্যা আমরা জানি, ক্লাস 8 এ যে নিয়মে পড়েছে এই নিয়মে x অক্ষের প্রতি গড়কে 1 একক মনে করি। প্রথমে x ও x ডট x অক্ষ এবং y ও y ডট y অক্ষ। x অক্ষের প্রতি গড়কে 1 একক বা 2 একক সুবিধামতো আমরা ধরে নিব। অর্থাৎ আমরা জানি এটা গ্রাফের মিনিমাম 50% এর বেশি জন্য ইউজ হয়। অনেকে গ্রাফ করি সাইজে একবারে খুব ছোট হয়ে যায়। ছোট সাইজের গ্রাফে কিন্তু নম্বর দেওয়া হবে না, ক্রস দেওয়া হবে। অনেকে আমরা মনে করি আমরা তো গ্রাফ অ্যান্সার করেছি, পরীক্ষা তো নম্বর ছাড়া আমাদেরকে দিচ্ছে না। মানে একটা গ্রাফের যতটুকু অংশ আমরা ইউজ করব ছিঁড়ে নিব, এই টোটাল অংশের 50% এর উপর যেটা আমাদের ইউজ হয়, ওই জিনিসটা আমাদের মাথায় রেখে আমরা x অক্ষে কতটুকু নিব, y অক্ষে কতটুকু নিব, অর্থাৎ x অক্ষের প্রতি ঘরকে কত ধরবো, y অক্ষের প্রতি ঘরকে কত ধরবো, এটা ডিপেন্ড করবে। সুবিধা মতো আমরা ইচ্ছা করলে 2 ঘরকে 1 ধরতে পারি বা 5 ঘরকে 1 ধরতে পারি। এটা ডিপেন্ড করবে আমাদের গণসংখ্যার উপরে। গণসংখ্যা বেশি হলে ঘরগুলো আমরা কমিয়ে নিব, আর গণসংখ্যা যদি কম হয় তাহলে আমরা ধারাবাহিকভাবে ওই যে ঘরগুলো x অক্ষ বা y অক্ষে আছে ওই ঘরগুলো আমরা ধারাবাহিকভাবে একটু বেশি করে নিব। তাইলে আমাদের চিত্রটা অবশ্যই 50% এর বেশি যেন চিত্র পার্সেন্টেজটা ইউজ হয়। গ্রাফের 50% এর উপর ইউজ হতে হবে, এটা আমরা একটু মনে রাখবো। তো আমরা আয়তলেখ সম্পর্কে আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করব গণসংখ্যা বহুভুজ। নাকি আচ্ছা, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমাদের একটা ঘর করতে হবে শ্রেণী মধ্যমান। গণসংখ্যা বহুভুজ নির্ণয় করার জন্য শ্রেণী এবং গণসংখ্যা কিন্তু দুইটা ঘর দেয়া থাকবে। খেয়াল করো, শ্রেণী এবং গণসংখ্যা তো প্রশ্নে তো দেয়া থাকবেই, বলবে যে এখানে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। তাহলে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করার জন্য আমাদের একটা অতিরিক্ত ঘর করতে হবে, এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান। তাহলে শ্রেণীর মধ্যমান এটা কত আসে? 32.5, 38.5, 38 44.5, 50.5, 56.5, 62.5। তাহলে আমাদের গণসংখ্যা বহুভুজ নির্ণয় করার জন্য
গণসংখ্যা বহুভুজ নির্ণয় করার জন্য আমাদের শ্রেণীর মধ্যমান লাগবে। আর শ্রেণীর মধ্যমান তো আমরা পারি, শ্রেণীর মধ্যমানের মেন সূত্র হচ্ছে শ্রেণীর মধ্যমানের সূত্র। মধ্যমান বের করা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা প্লাস শ্রেণীর ঊর্ধ্ব সীমা। ভাগ 2। শ্রেণীর মধ্যমান নির্ণয় করার সূত্র হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা প্লাস শ্রেণীর ঊর্ধ্ব সীমা ভাগ 2, অর্থাৎ 30 প্লাস 35। যেমন আমি একটা কাজ যদি করে দেখাই, 30 প্লাস 35 ডিভাইড বাই 2, 65 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 32.5। আশা করি বুঝতে পেরেছো। তো একটা বের করার পরে আমরা চিন্তা করব এখানে শ্রেণীব্যাপ্তি কত আছে। একটা বের করার পরে এখানে শ্রেণীব্যাপ্তি 30 থেকে 35, তার মানে শ্রেণীব্যাপ্তি কত 6। একটা যদি বের করি 32, এরপরটা 38, এরপরটা 44, এরকম 6 6 6 করে করে বের করতে পারবো আমরা। একটা বের করলে হয়ে যাবে আমাদের। প্রথমত আমরা যে কোনো একটা বের করব। একটা বের করার পরে এখানে শ্রেণীব্যাপ্তির মধ্যে যে পার্থক্যটা থাকবে, আমরা যেমন পার্থক্য এখানে 30 থেকে 35 এর পার্থক্য হচ্ছে 6। আমরা এখানে প্রথম শ্রেণীর মধ্যমান পেলাম কত 32.5। এই 32.5 এর সাথে আমরা 6 যোগ করে 38, 38 সাথে 6 যোগ করলে 44, 44 সাথে 6 যোগ করলে 50, এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা 6 6 যোগ করে 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 পুরো সংখ্যাটা আমরা ইজিলি বের করে ফেলবো। তাহলে আমাদের টাইমটা তো ওয়েস্ট হবে না, আমরা টাইমটা এইভাবে আমরা সেভ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কাজ করার জন্য আমাদের প্রথমে আমরা যদি x অক্ষ হয় আঁকি, x অক্ষ, y অক্ষ, x ও y ইত্যাদি। তাহলে আমরা এখানে প্রথম ঘরটা পাইছি 32.5। 32.5 এর আগের ঘরটা কত? আমরা যে আরো 6 মাইনাস করি 32 থেকে, 32 থেকে যদি আরো 6 মাইনাস করি সেক্ষেত্রে এরপরে ঘরটা হয় 26। তার মানে আমরা এখানে প্রথমে এরকম ভাঙা চিহ্ন দেব, ভাঙা চিহ্ন দেওয়ার পরে লিখব 26.5, এখান থেকে 26.5 শুরু, এরপরে 32.5, তারপরে 38.5, তারপরে 44.5, 50.5, 56.5, 62.5। তাহলে আমি কিন্তু নিচে লিখেছি শ্রেণীর মধ্যমান। আমরা এখানে নিচে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ শ্রেণীর মধ্যমান। আমরা x অক্ষে নিব শ্রেণীর মধ্যমান, আর y অক্ষে তো কয়টা গণসংখ্যা থাকবে। আচ্ছা, এবার গণসংখ্যা যেহেতু সর্বোচ্চ 25 আছে, সেক্ষেত্রে আমরা এটা যদি 5, 10, 15, 20, সর্বোচ্চ হচ্ছে 25। তাহলে লিখতে হবে 5, 10, 15, 20, 25। এদিকে হবে গণসংখ্যা। আচ্ছা, এবার আমরা 32.5 এর জন্য এখানে যে গণসংখ্যা 32.5 এর জন্য গণসংখ্যা হচ্ছে 3, 38.5 এর জন্য গণসংখ্যা 10, 40.5 এর জন্য গণসংখ্যা 18। আমরা এখানে 32.5 এর জন্য গণসংখ্যা হচ্ছে কত 3। তাহলে আমরা এবার 5 এর বরাবর আনুমানিক 3 আমরা এখানে দিলাম। 38.5 এর জন্য গণসংখ্যা 10, তাহলে এখানে গণসংখ্যা 10। 44.5 এর জন্য গণসংখ্যা হচ্ছে 18, তাহলে এখানে বরাবর 18 দিতে 15, 18। 50.5 এর জন্য গণসংখ্যা হচ্ছে 25,
তাহলে এ বরাবর আমরা 25, 56.5 এর জন্য গণসংখ্যা হচ্ছে কত? 8। তাহলে আমরা এখানে 5, 8, এখানে 8। তারপরে 62.5 এর জন্য গণসংখ্যা হচ্ছে 6। তার মানে গণসংখ্যা এখানে 5 এর বরাবর, এখানে 6। এবার আমরা এটা থেকে একটা ঘর আগে থেকে আমরা টার্ন করব, এটার সাথে আমরা যোগ করে দিব, এটার সাথে ফ্রেম, এটার সাথে এটা এই যে। ঠিক আছে, এরপরে ঘরটা আমরা একটা করে দিতে পারি, ইচ্ছা করলে আমরা 68.5 লিখতে পারি, আমরা এটা দেন করি। আমি যে ফিগারটা এঁকেছি সেটা হচ্ছে কি গণসংখ্যা বহুভুজ। নিশ্চিত আসে, গণসংখ্যা বহুভুজটা কিন্তু সবচেয়ে বেশি আসে। আয়তলেখাটা কমই আসে যেহেতু এটা ছোট ক্লাসের 8 এর। 9, 10 স্ট্যান্ডার্ডে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি এসএসসি লেভেলের বা তোমাদের টেস্ট বা তোমাদের পরীক্ষাগুলোতে গণসংখ্যা বহুভুজটাই কিন্তু বেশি আছে। তাহলে গণসংখ্যা বহুভুজটা কিন্তু অনেকে আমরা ভুল করি। আমি আবারও গণসংখ্যা বহুভুজটা একটু আলোচনা করতেছি, তোমরা একটু মনোযোগ আকর্ষণ করছি তোমাদের। তোমরা কথা বুঝতে পারতেছো সবাই আশা করি। এখানে প্রশ্নটা দেওয়া আছে, আমরা যেহেতু গণসংখ্যা বহুভুজ বের করব, তাহলে গণসংখ্যা বহুভুজ বের করার জন্য আমাদের শ্রেণীর মধ্যমান লাগবে। কথা আমরা ডাইরেক্টলি মনে রাখবো যে গণসংখ্যা বহুভুজ বের করার জন্য আমাদের শ্রেণীর মধ্যমান লাগবে। আর শ্রেণীর মধ্যমান বের করার সূত্র হচ্ছে যে শ্রেণীর মধ্যমান বের করব শ্রেণীর নিম্ন সীমা প্লাস ঊর্ধ্বসীমা ভাগ 2। অর্থাৎ এই ঘরটার যদি শ্রেণীর মধ্যমানটা আমরা বের করতে চাই তাহলে আমরা 30 প্লাস 35 ডিভাইড বাই 2 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 30 প্লাস 35 ডিভাইড বাই 2 করলে 32.5 আসে। হ্যাঁ, এভাবে অ্যাকর্ডিংলি আমরা আমরা শ্রেণীর মধ্যমানটা বের করে নেব। তো শ্রেণীর মধ্যমান বের করার পরে আমরা ছক কাগজ নিব। ছক কাগজ নিয়ে আমরা একটা x অক্ষ নিলাম আর এদিকে y অক্ষ নিলাম। x অক্ষে অবশ্যই শ্রেণীর মধ্যমান, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, x অক্ষে কি নিব? শ্রেণীর মধ্যমান। নিচে এভাবে লিখে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে দিব যে বরাবর নিচের যে অংশটা এটা হবে শ্রেণীর মধ্যমান, আর উপরের দিকে যে অংশটা আমরা লিখেছি এটা হচ্ছে গণসংখ্যা। তাহলে উপরের দিকে লিখবো আমরা গণসংখ্যা আর নিচে কাজ আমরা লিখবো শ্রেণীর মধ্যমান। এখানে একটা জিনিস আমাদের অবগত হতে হবে, আমাদের এখানে শ্রেণীর মধ্যমান শুরু হয়েছে 32.5। 32.5 এর আগের মধ্যমানটা কত? 32.5 এর আগের মধ্যমানটা তাহলে 6 কম হবে, তার মানে এটা 26.5। এটা তো সুন্দরের জন্য আর কি। আর এখানে আমি ভাঙা চিহ্ন দিয়েছি, আমরা জানি ভাঙা চিহ্ন বলতে এখানে 30 এর আগ পর্যন্ত সবগুলো সংখ্যাই এখানে আছে, এজন্যই মূলত আমরা ভাঙা চিহ্নটা ব্যবহার করেছি। তাহলে এখানে আমরা 26.5 দেন আমরা ধারাবাহিকভাবে যেগুলো পেয়েছি